মধ্যপ্রাচ্যে আক্রান্ত হাজারো প্রবাসী, কাজ নেই, আছে খাদ্য সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় দূতাবাস। করোনায় দেশে ঝরল আরো ৭ প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রশাসনের ব্যর্থতা দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। ৮ গ্রাম লকডাউন, পুলিশের তদন্ত কমিটি। করোনায় নাজেহাল যুক্তরাষ্ট্র, একদিনে 1800-র বেশি মৃত্যু। বিশ্বজুড়ে মারা গেছে 1,61,000-এর বেশি। এশিয়ায় সংকট আসছে। করোনা ঠেকাতে দেশজুড়ে পর্যাপ্ত আইসিইউ, আইসোলেশন বেড নেই। বিপর্যয় মোকাবেলায় সংক্রমিতদের চিহ্নিত ও আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের। দৃশ্যমান হতে শুরু করেছে বসুন্ধরা কনভেনশন সিটির অস্থায়ী আইসোলেশন সেন্টার। শেষের দিকে চিকিৎসক, নার্স, চেম্বার কাজ। মহামারীর অঘোষিত লকডাউনে বেড়েছে ডাকাতি। পিপিই এবং পুলিশের পোশাকে তৎপর দুর্বৃত্তরা, সচেতন থেকে পুলিশকে জানানোর পরামর্শ। এবং করোনায় বিপর্যস্ত এডিপি বাস্তবায়ন, 8 মাসে খরচ হয়েছে বরাদ্দের মাত্র 37%। করোনা নির্ভর প্রকল্প অন্তর্ভুক্তির তাগিদ বিশ্লেষকদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে করোনা আক্রান্ত হচ্ছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। এ পর্যন্ত শুধু কাতারেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 500। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের অস্বাস্থ্যকর ও অসচেতন জীবনযাপনের ফলেই এই অঞ্চলের 10টি দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সেই সঙ্গে করোনার প্রভাবে কাজ না থাকায় তীব্র হচ্ছে খাদ্য সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমান, কাতার সহ এই অঞ্চলের 10টি দেশে অন্তত 1,03,00,000 বাংলাদেশি গেছেন জীবিকার খোঁজে। বিশ্বের অন্য অঞ্চলের মতো মরণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও, যেখানে হু হু করে বাড়ছে বাংলাদেশি আক্রান্তের সংখ্যাও। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে মধ্যপ্রাচ্যের প্রায় 10টি দেশ থেকে বাংলাদেশি আক্রান্তের তথ্য সংগ্রহ করেছে নিউজ 24। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন 2000 ছাড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যের দেশ শুধু কাতারেই আক্রান্ত কমপক্ষে 508 জন বাংলাদেশি, যা দেশটিতে মোট আক্রান্তের 1/4। দেশটিতে মারা গেছেন অন্তত 4 জন বাংলাদেশি। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 16 জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা 150 ছুঁই, মারা গেছেন 1 জন। বাহরাইনে মৃত্যুর খাতায় নাম ওঠেনি কোনো বাংলাদেশির, তবে আক্রান্ত প্রায় 100। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত 33, মারা গেছেন 5 জন। বেসরকারি সূত্রে লেবাননে আক্রান্ত অন্তত 3 জন। ওমান, মিশর, জর্ডান ও ইরাক সরকার আলাদাভাবে কোনো বিদেশি নাগরিকের তথ্য না দিলেও বেসরকারি সূত্রে এসব দেশেও অনেক বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে মধ্যপ্রাচ্যে এত বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে কাজ না থাকায় বাড়ছে তীব্র খাদ্য সংকটও। এতে দূতাবাসের উপর বাড়ছে প্রবাসীদের ক্ষোভ। দৈনিক কাজ করতো, সাপ্তাহিক বেসিসে কাজ করতো, এরা যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটি যেহেতু বন্ধ হয়ে গেছে, ওদের সমস্যা হচ্ছে। তো এটা এদেরকে আমরা মোটামুটি ওই যে খাদ্য সহায়তা দিচ্ছি আর কি। যেমন আর এখন ওই লিস্ট আবার কিছু বাড়তেছে, এটা যদি বেশি লিঙ্কার করে তখন হয়তো এটা একটু সমস্যা দেখা দিবে। মহামহিম বাদশাহ ইতিমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাস আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। সৌদি আরবের সকল আইন কানুন মেনে চলার জন্য সকল বাংলাদেশি অভিবাসীকে আহ্বান জানাচ্ছি। বেশিরভাগ দেশের সরকার প্রবাসীদের সুরক্ষায় কাজ করলেও ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসগুলো। দিন দিন করোনা বাড়িয়ে যাইতেছে। এখন আমরা কি করব, কিভাবে খাবো, কিভাবে থাকবো, রুম ভাড়া কিভাবে দিব, আমরা এখন খুবই আতঙ্কে আছি। কেউ হাসপাতালে যাইতেছে, কেউ আসতেছে, দিন রাত 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ডাক শুনতেছি। কোনো গভর্নমেন্ট থেকে কোনো সহায়তা এখনো পাইনি, ভবিষ্যতেরটা বলতে পারতেছি না।
এমন পরিস্থিতিতে কোনো কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক অশনি সংকেত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সূচনে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনা আক্রান্ত হয়ে নতুন 7 জন সহ মোট 91 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে সংক্রমণ ঘটেছে আরও 312 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জানা যায় লাখো মানুষের সমাগম ঠেকাতে স্থানীয় প্রশাসন পুরোই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 25 এপ্রিল পর্যন্ত লকডাউন মানা গেলে করোনার বিরুদ্ধে জয়ের বিষয়ে আবারও আশার কথা শুনিয়েছেন তিনি। মাহমুদুল হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ ধরা পড়ার 7ম সপ্তাহে এখন বাংলাদেশ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকল 2456 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত 24 ঘন্টায় দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের দেশে টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 2634 এবং মোট টেস্ট করা হয়েছে 23,825। করোনায় আক্রান্ত হয়েছে 312 এবং মোট আক্রান্ত হয়েছে 2456। মৃত্যুবরণ করেছে, আমরা দুঃখের সাথে বলি, মৃত্যুবরণ করেছে 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 91 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন ক্রমেই বাড়ছে, এর মাঝেই শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার নামাজে অংশ নেন লক্ষাধিক জনতা। এ ঘটনা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় এই ধরনের জামায়াত খুবই ক্ষতিকর হয়েছে। আশঙ্কা করি অনেক লোক আক্রান্ত হয়তোবা হয়েছে। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। আমরা সেই ধরনের মনোভাব পোষণ করি। গত 24 ঘন্টায় আক্রান্তদের 44% ঢাকার, 25% নারায়ণগঞ্জ ও বাদবাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যে আছে 3892 জন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পরামর্শ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জানা যায় লাখো মানুষের উপস্থিতির ঘটনায় ব্যর্থতার দায় এনে এবার সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে আশপাশের 8টি গ্রাম লকডাউন করা হয়। এর আগে ঘটনায় ব্যর্থতার দায়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন এবং তদন্ত কর্মকর্তা নুরুল হককে দায়িত্ব থেকে সরানো হয়। এসবের পাশাপাশি ঘটনা তদন্তের জন্য 3 সদস্যের কমিটিও গঠন করেছে পুলিশ সদর দফতর। ওই কমিটিতে চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। কমিটিকে 22 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। করোনা সংক্রমণের এই ভয়াবহ সময়ে গতকাল জেলার সরাইলে একজন বিশিষ্ট আলেমের জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিয়ে একই সঙ্গে ক্ষোভ ও সমালোচনা চলছে দেশজুড়ে। লকডাউন পুরোপুরি মানা, সেটা একদম 100% আমরা করছি এবং আমাদের এখানে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একেবারেই যেটা আমরা 100% লকডাউন বলছি, কোনো লোক বাড়ি থেকে বের হচ্ছে না। সরাইল উপজেলায় জানা যায় যে গণজমায়েত হয়েছে, তাতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে এই জেলার জন্য। মরণঘাতী করোনা ভাইরাস আবারও একদিনে প্রাণ কেড়ে নিল প্রায় 6,500 মানুষের। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,60,000 ছাড়িয়ে গেল। আক্রান্ত হয়েছেন 23 লাখের বেশি মানুষ। তবে সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়া যুক্তরাষ্ট্র 24 ঘন্টায় আরও 1,800-র বেশি মানুষের মৃত্যু দেখল। একদিনে ব্রিটেন জুড়ে মৃত্যু হয়েছে 800-র বেশি মানুষের। তবে খুব দ্রুত কঠোর নিষেধাজ্ঞাগুলো শিথিলের কথা জানিয়েছে ব্রিটেন। ইতালি, স্পেনে, জার্মানিতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও বাড়ছে বেলজিয়াম, ব্রাজিল, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মৃতের তালিকা। আর বড় সংকটের পথে এগিয়ে যাচ্ছে এশিয়ার দেশগুলো। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। মরণঘাতী করোনার আঘাতে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। সংক্রমণ ছড়াচ্ছে আরও দ্রুত গতিতে। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের তালিকায় থাকা যুক্তরাষ্ট্র আরও একটি ভয়াল দিন পার করল। একদিনেই 1,800-র বেশি মানুষের মৃত্যু দেখল দেশটি। মোট মৃতের সংখ্যা এখন 29,000 ছাড়িয়েছে। শুধুমাত্র নিউ ইয়র্কে মারা গেছে 17,000-এর বেশি মানুষ।
একদিনে ব্রিটেন জুড়ে মৃত্যু হয়েছে 800-র বেশি মানুষের। এরই মাঝে দেশটিতে চিকিৎসা উপকরণের ঘাটতি দেখা দিয়েছে। তবে প্রকোপ খানিকটা কমায় কঠোর নিষেধাজ্ঞাগুলি শিথিলের কথা ভাবছে ব্রিটেন। এদিকে ফ্রান্সেও দীর্ঘ হচ্ছে লাশের সারি। একদিনে এই দেশটিতেও মৃত্যু 600 ছাড়িয়েছে। মোট মৃত্যু হয়েছে 19,000-এরও বেশি মানুষের। তবে তুরস্কের করোনা পরিস্থিতি দিনে দিনে জটিল হতে শুরু করেছে। একদিনে 3,000-এর বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে বাড়ছে মৃত্যু আর সংক্রমণের তালিকা। ইতালিতে আগের তুলনায় খানিকটা কমতে শুরু করেছে করোনার প্রকোপ। স্পেনে শোক আতঙ্ক খানিকটা কমেছে। আগামী 27 এপ্রিলের পর শিশুদের জন্য বিধিনিষেধ খানিকটা শিথিল করার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। তবে এরই মাঝে দেশটিতে প্রাণ হারিয়েছে 20,000-এর বেশি মানুষ। এদিকে ধীরে ধীরে বাড়ছে এশিয়ার সংক্রমণ, বাড়ছে মৃত্যু। ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 1,300-র বেশি মানুষ, মৃত্যু হয়েছে 35 জনের বেশি। পাকিস্তানে নতুন করে 600-র বেশি সংক্রমণের খবর মিলেছে। সংক্রমণ রোধে 1 মাস আগে দেশটির মসজিদে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও এবার মসজিদে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। আক্রান্ত আর মৃত্যু বাড়ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশে। মাসুদ রানা, নিউজ 24। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে 17 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর AK আজাদ খান সহ কমিটির সদস্যরা হলেন ডক্টর শাহলা খাতুন, প্রফেসর ডক্টর মাহমুদ হাসান, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, ডক্টর প্রাণগোপাল দত্ত, প্রফেসর ডক্টর ইকবাল আর্সেনাল, প্রফেসর ডক্টর রওশনারা বেগম, ডক্টর শামস এল আরিফিন কমিটির সদস্য হিসেবে সরকারকে পরামর্শ দেবেন। সারা দেশে করোনা চিকিৎসায় আইসোলেশন বেড প্রস্তুত 6,726টি, আইসিইউ বেড 192টি। নির্মাণ প্রক্রিয়ায় আছে আরও বেশ কয়েক হাজার বেড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভয়াবহতা ঠেকাতে এই পরিসংখ্যান কোনোভাবেই পর্যাপ্ত নয়। সংক্রমণ ব্যাপকতর হলে হুমকির মুখে পড়তে পারে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ, বিপর্যয় মোকাবেলায় ব্যাপক হারে নমুনা সংগ্রহ করে টেস্টের মাধ্যমে আলাদা করতে হবে সংক্রমিতদের। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। প্রাণঘাতী ভাইরাস করোনা জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। সংক্রমণের ব্যাপকতায় লণ্ডভণ্ড হচ্ছে এক এক দেশ। বাংলাদেশেও সংক্রমণের 1 মাস পেরুতেই ফুঁসে উঠেছে এই ভাইরাস। আক্রান্ত ছাড়িয়েছে 2,000, প্রাণ কেড়ে নিয়েছে 80-র বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি সংক্রমণের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে আরও 1 মাস। এই অবস্থায় বিপর্যয় মোকাবেলায় আছে কি সেই প্রস্তুতি? আমাদের যে চিকিৎসার হাসপাতালের শয্যা সংখ্যা জনসংখ্যা অনুপাতে কিন্তু যথেষ্ট নয়, এবং এই ধরনের জরুরি পরিস্থিতিতে জরুরি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেটাও আমাদের সন্তোষজনক নয়। দেশে 8 বিভাগ মিলিয়ে 6,726টি আইসোলেশন বেড, 192টি আইসিইউ বেড এখন পর্যন্ত প্রস্তুত। বিপরীতে ঝুঁকিতে আছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যাদের 150 জনের বেশি এখনো করোনায় আক্রান্ত। আমরা চিকিৎসকরা বা নার্সরা বা অন্যান্য কর্মচারীরা, তাদের সংখ্যা কতটা আছে এবং সংখ্যা কম থাকলে অন্যখান থেকে নিয়ে আসা, প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেওয়া, এইভাবে যদি আমরা একটা কর্মপরিকল্পনা তৈরি করি, তাহলে আমি মনে করি আমাদের সমস্যা যত বড়ই হোক না কেন কিভাবে ব্যবহার করতে পারি সেই দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার ব্যাপক হারে নমুনা সংগ্রহ ও টেস্ট করে সংক্রমিতদের আলাদা করা, তাহলে ঠেকানো যাবে সামনের বিপর্যয়। আমরা হাসপাতালগুলোকে অবশ্যই প্রস্তুত করব, কিন্তু আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে যেন রোগীর ঢল আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি।
একই সাথে চিকিৎসকদের নিরাপত্তায় প্রস্তুত রাখতে হবে পর্যাপ্ত পিপিই ও উন্নত ব্যবস্থাপনা। এখানে আমাদের 1.5 লক্ষ 2 লক্ষ যে স্বাস্থ্য সেবাদানকারী আছেন তাদের জন্য নিরবচ্ছিন্ন আপনার পিপিই লাগবে। তার মানে আপনি ধরতে পারেন প্রত্যেক দিন 2 লক্ষ পিপিই লাগবে। তারা আক্রান্ত হলে কিন্তু আমাদের সেবাদানকারীর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসবে এবং অনেক প্রশিক্ষিত যারা সেবাদানকারী তারা যদি চলে যান তখন কিন্তু আমাদের একটা সমস্যা হবে। এবং করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সামান্য লক্ষণেই চিকিৎসকদের পরামর্শ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে নির্ধারিত সময়ের আগেই দৃশ্যমান হতে শুরু করেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতাল। চিকিৎসক ও নার্স চেম্বারের কাজ প্রায় শেষের দিকে। রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে সারিবদ্ধ বেড। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। দ্রুতগতিতে প্রস্তুত করা হচ্ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালটি। আগামী 25 এপ্রিলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে হাসপাতালটি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে দিনরাত এক করে এগিয়ে চলেছে এখানকার কাজ। আইসিসিবির এক্সপো টেন্ট সেন্টার প্রাঙ্গণে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চিকিৎসক ও নার্স চেম্বারগুলো। সংযোগ দেওয়া হচ্ছে বৈদ্যুতিক লাইন। রবিবার সকালে নির্মাণ কাজের তদারকি করতে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকৌশলী আশা প্রকাশ করে বলেন, 12 এপ্রিল কাজ শুরু হওয়া এই অস্থায়ী হাসপাতালের নির্মাণ কাজের সময়সীমা 15 দিন থাকলেও এর আগেই তা স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। মাননীয় প্রধান প্রকৌশলীর সার্বক্ষণিক নেতৃত্বে আমরা আশা করি যদি প্রকৃতি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা আশাবাদী যে আমরা 25 তারিখের মধ্যে আমরা আমাদের টার্গেট অর্জন করতে সমর্থ হব। অবকাঠামোগত কাজ আমাদের শুধু প্লেসমেন্ট করতে বাকি। আমাদের 2-3টা হল রুমে অলরেডি আমরা বেড প্লেস করে ফেলেছি। এছাড়া আইসিসিবির মূল ভবনগুলোর ভেতরে সারিবদ্ধভাবে আক্রান্ত রোগীদের জন্য সাজানো হচ্ছে বেড। পুরো হাসপাতালে আইসোলেশন বেড হবে 2013টি। ট্রেড সেন্টারে প্রতি ক্লাস্টারে 248টি করে মোট 6টি ক্লাস্টারে 1488টি বেড বসবে। আর 4 নম্বর হলে রাখা হবে 71 বেডের আইসিইউ ইউনিট। করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসা দিতে সরকারকে 5000 শয্যার একটি সমন্বিত অস্থায়ী হাসপাতাল তৈরির প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পরে সরকার প্রধানের সম্মতি সাপেক্ষে এর বাস্তবায়ন এখন চলমান। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে সারা দেশ, আর এই সুযোগে রাজধানী ও এর আশপাশের জেলায় বেড়েছে ডাকাতি। সুরক্ষা সরঞ্জাম, পিপিই এবং পুলিশের পোশাকও ব্যবহার করছে ডাকাতরা। এই অবস্থায় জনগণকে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। করোনার প্রাদুর্ভাবে অনেক এলাকা লকডাউন। অঘোষিত লকডাউনে পুরো দেশ। সন্ধ্যা 6টার পর রাস্তায় তেমন কাউকে চোখে পড়ে না। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা অথবা অ্যাম্বুলেন্সের শব্দ মেলে মাঝে মাঝে। এই অবস্থায় রাজধানীতে বেড়েছে অপরাধ। সিসি ক্যামেরার ফুটেজে মেলে কিছুদিন আগের রাজফার্মার ডাকাতি। রাজধানী সহ আশপাশের জেলায় পিপিএ পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির ঘটনাও ঘটছে। পুলিশের পোশাকও ব্যবহার করছে তারা। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত থানায় জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকেও আরও সচেতনতার পরামর্শ দেওয়া হয়েছে মানুষকে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য হয়ে পড়েছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই সুযোগটি কাজে লাগাচ্ছে। এছাড়া ফার্মেসিগুলোয় পুলিশের টহল জোরদার করা হয়েছে। যে ওষুধের দোকান খোলা থাকে সেগুলোকে টার্গেট করছে কেউ কেউ। 2-1টি ঘটনা ঘটেছে, এই বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আমাদের টহল জোরদার করেছে ওষুধের দোকান কেন্দ্রিক, এবং আমরা পাশাপাশি এই ব্যবসার সাথে জড়িত সকলকে সতর্ক করেছি, খুব প্রয়োজন না হলে কাউকে ভেতরে যেন ঢুকতে না দেয়। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঘুষ লেনদেন, চোরাই গাড়ি বা মোবাইল চক্রের সমন্বয় ও অসহায়কে হেনস্থা করার আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর বাড্ডা থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড দেখারও যেন কেউ নেই। আলী তালুকদারের প্রতিবেদন। রাজধানীর বাড্ডা থানা রাত গভীর হওয়ার সাথে সাথে বাহিরে জড়ো হতে থাকে আটককৃতদের স্বজন ও এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। বেড়ে যায় থানার তদবির বাণিজ্য। এই সিন্ডিকেটের কাজ আটককৃতদের সাথে স্বজনদের দেখা করিয়ে দেয়া সহ ভেতরে খাবার পাঠানো, যেখানে পুলিশ সদস্যদের দিতে হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। থানার বাইরে অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, ভেতরে চোরাই গাড়ির মামলা নিষ্পত্তির করা হচ্ছে ওসির হস্তক্ষেপে। মামলা করতে আইছিল তাই মিটিয়ে দিতে সমাধান করবো কি? হয়ে গেছে পরে শেষের দিকে স্বামীর হাতে নির্যাতনের শিকার এই কিশোরীর দীর্ঘ অপেক্ষা ও আকুতি বলে দেয় আইনি সহযোগিতার পুরো উল্টো পথে বাড্ডা থানার কর্মকাণ্ড। জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না নিয়মে বলা হলেও সাধারণ ডায়েরি বা মামলায় ভুক্তভোগীদের গুনতে হয় 100 থেকে 1000 টাকা। মোবাইল চুরির বিচার করা সহ প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তরের কাজেও দেখা যায় বাড্ডা থানার পুলিশ সদস্যদের। এ কাজের বিনিময়ে দেখা যায় টাকা লেনদেনের দৃশ্য। দুই পক্ষের কথাতেও তা স্পষ্ট। এদিকে গত 9 এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় থানা এলাকার নানা অনিয়ম, যেখানে 8টি খুনের মধ্যে 3টি হত্যাকাণ্ড রুজু করা হয়। বাড্ডা এলাকায় জুয়া বোর্ড, মাদক বাণিজ্য চলাসহ নানা অনিয়মের বিষয় প্রতিবেদনে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে এক বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়। রমরমা তদবির আর সিন্ডিকেট বাণিজ্যে চলা বাড্ডা থানার এসব কর্মকাণ্ড যেখানে ছবিতেই ফুটে উঠেছে, সেখানে বলার অবকাশ রাখে না কতটা অনিয়মে চলছে বাড্ডা থানা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষের অনেকে। রাজধানীর অনেক জায়গায় মানুষের সমাগম চোখে পড়ার মতো। লকডাউন মানাতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ঘরে বাইরে কমপক্ষে 3 ফুট দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সামাজিক এ দূরত্ব বজায় রাখছেন না অনেকেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার লাইনে নেই দূরত্বের বালাই। অনেকে আবার ত্রাণ না পাওয়ার ক্ষোভে এক জায়গায় বসে আছেন, সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এগুলি কেমন না, পেটের জন্য সবাই সবার সাথে মিশতে হয় আমাদের। আমরা এই যে রাস্তাঘাটে বসে থাকি, কেউ চাল দেবো, কেউ চাল দেওয়ার কথা চাল আমাকে দেয় না। কাজল কমিশন আমাদের কাছ থেকে কাগজপাতি জমা নেয়, আমাদের এক মুঠ কাগজ দিছে না। বাড়িওয়ালা তো ঘর মারা মানে না, পান্ডা কি বাচ্চা দুটো লইয়া হারে মরমো, এখন তো না খাই আমাদের মরতে হইতেছে। বাসা বাড়ির কাজ করে আমাকে বাসা বাড়ির ম্যাডামরাও আমাকে বিদায় করে দিছে গেছে মাসে। বাসা ঢুকতেও দেয় না, গেটও ধরতে দেয় না, বেতনও দেয় না, আমরা কিভাবে চলবো? এমন চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। কেউ কেউ সংসার চালাতে নিয়ম অমান্য করে খুলছেন দোকান, অনেকে শিশুদেরকেও নিয়ে আসছেন ঘরের বাইরে। খুলছি মনে করেন ম্যাডাম, অনেকদিন বন্ধ ছিল তো বাজার করার টাকা নাই, কারো কাছে চাইতেও পারি না, আমরা কইতেও পারি না। সেনাবাহিনীর সদস্যরা কাঁচা বাজারগুলোকে রাস্তা আর খোলা মাঠের মধ্যে নিয়ে আসেন, রাস্তায় ছিটান জীবাণুনাশকও। বাজারে লোকজন অহেতুক ভিড় করছে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং এটা রোগ জীবাণু সংক্রমণের জন্য একটা আদর্শ জায়গা। এজন্য আমরা বাজারটাকে স্ট্রিক্ট ম্যানেজমেন্টের আওতায় এনেছি। রাস্তায় লকডাউন মানাতে কাজ করে র্যাব পুলিশের সদস্যরাও। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বের হলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং জরুরি প্রয়োজনীয় যেসব গাড়ি আছে সেগুলো চেক করতে ছেড়ে দিচ্ছি। আমরা আসলে রাস্তায় টহল দিচ্ছি, চেক দিচ্ছি, একই সাথে লোকজনকে অ্যাওয়ার করছি যাতে করে কেউ প্রয়োজন ছাড়া বের না হয়। যারা বেরোচ্ছেন তারা যেন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখেন। রবিবার কুয়েত মৈত্রী, মুগদা, সোহরাওয়ার্দী সহ রাজধানীর 5টি হাসপাতালে নৌবাহিনী পিপিই, মাস্ক, গ্লাভস সহ বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভারতে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হলেও তাদেরকে রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যশোরের ঝিকরগাছার গাজীর দরগা মাদ্রাসায় ভারত থেকে আসা 437 জনকে 14 দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গত 6 এপ্রিল থেকে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা যাত্রীরা চরম অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। পরে গত 9 এপ্রিল কোয়ারেন্টিনের এই দায়িত্বটি দেয়া হয় সেনাবাহিনীকে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ভারত থেকে আসা 437 জনকে। প্রাথমিকভাবে রেফার্ড যোগ্য যে সমস্ত ব্যক্তি আসেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। অবশিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্রিফিং এবং বিস্তারিত মেডিকেল চেক আপের পর তাদের জন্য পূর্ব নির্ধারিত রুমে প্রেরণ করা হয়। সেনাবাহিনীর মেডিকেল ইউনিট সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা তদারকি করছেন কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের। কিছু রোগী থাকে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বা আশু চিকিৎসা প্রয়োজন পরবর্তীতে মেডিকেলে, ওদেরকে আমরা স্থানীয় মেডিকেল কলেজ বা সদর হসপিটালে ওখানকার সিভিল সার্জন বা ডিসির সাথে সমন্বয় করে আমরা ওখানে রেফার করে দিচ্ছি। আর যারা স্টেবল পেশেন্ট আছেন বা অন্যান্য যাত্রী আছেন তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা পাচ্ছেন সামরিক হাসপাতালের সমমানের সব সুযোগ সুবিধা। স্বজনদের সাথে যোগাযোগের জন্যও তাদেরকে দেওয়া হয়েছে ওয়াইফাই সহ মোবাইলের সুবিধাও। এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য আমাদের সম্মিলিত সামরিক হাসপাতালের মেনুর সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা সাপ্তাহিক মেনু সেট করে দিয়েছি। এখন পর্যন্ত এখানে যারা অবস্থান করছে খাওয়া দাওয়া নিয়ে তারা অত্যন্ত তুষ্ট আছে। গত 6 এপ্রিল থেকে এই পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন 534 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছে। আরো সংবাদ নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। করোনা দুর্যোগ মোকাবেলায় ভেন্টিলেটর উৎপাদন করতে এগিয়ে আসছে দেশীয় ইলেকট্রনিক প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দ্রুত ছাড়পত্র পেলে 1 সপ্তাহের মধ্যে অন্তত 100 পিস ভেন্টিলেটর তৈরি করা সম্ভব বলে জানিয়েছে মিনস্টার হাইটেক পার্ক, যা বিশেষ এই দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। এর বাস্তবায়ন কাজে সহযোগিতা করছে আইসিটি মন্ত্রণালয়, এফবিসিসিআই, সরকারি বেসরকারি হাসপাতাল ও বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্ব মহামারীর এই সময়ে মানুষের জীবন বাঁচাতে সারা বিশ্বেই ভেন্টিলেটর বা অক্সিজেন যন্ত্রের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে এর চাহিদা। সংকটকালীন এই সময়ে দেশীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিয়েছে ভেন্টিলেটর তৈরির। এরই মধ্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেয়ার এই যন্ত্রের নমুনা তৈরি করেছে মিনিস্টার হাইটেক পার্ক। পরীক্ষা নিরীক্ষার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে আগামী 1 সপ্তাহের মধ্যেই 100 পিস উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা দেখেছেন আমাদের এই ভেন্টিলেটরটি, তারা স্যাটিসফাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা এটি নেক্সট উইকের ভিতরে 100 পিস ভেন্টিলেটর আমরা তৈরি করব। দেন এটি 1000 পিসেস রেকর্ড অনুযায়ী আমরা তৈরি করব। বিশ্ববাজারে দাম অনেক হলেও উৎপাদিত এই ভেন্টিলেটরের বাজার মূল্য 75 থেকে 85 হাজার টাকা পড়বে বলে জানায় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে 100 পিস ভেন্টিলেটর কিনতে মৌখিক অর্ডার মিলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে। তবে প্রথম পর্যায়ে উৎপাদিত ভেন্টিলেটর থেকে অন্তত 10% ক্রয় করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফবিসিসিআই প্রথম প্রোডাকশন লট থেকে 10% ক্রয় করে কোভিড রিলেটেড হসপিটাল, হেলথ মিনিস্ট্রি এবং পর্যায়ক্রমে পরবর্তী প্রোডাকশন লট থেকে অন্যান্য হসপিটালে সরবরাহ করবে। শুরুতে করোনা মোকাবেলায় ব্যবহার করা হলেও পরে বাণিজ্যিকভাবে বাজারজাত এবং রপ্তানিরও চিন্তা রয়েছে বলে জানায় মিনিস্টার হাইটেক পার্ক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতে যখন থমকে আছে গোটা অর্থনীতি, তখন বড় বিপর্যয় নেমে এসেছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নেও। হিসেব বলছে চলতি অর্থবছরের 8 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। বিশ্লেষকরা বলছেন চলমান এই অবস্থায় সংশোধিত এডিপি বাস্তবায়নে বড় পতন ঘটবে। তাই করোনা নির্ভর নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করে এডিপি পুনর্বিন্যাস করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গোটা বিশ্বের মতোই থমকে আছে ব্যস্ত ঢাকা। এমন স্তব্ধ নগরী এর আগে কখনো দেখেনি কেউ। করোনা মহামারীতে ফাঁকা রাজধানীর মতোই থমকে আছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও।
অর্থ বরাদ্দ আছে অথচ খরচ করা যাচ্ছে না। করোনার অভিঘাতে এমন বাস্তবতা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে। গত 5 অর্থ বছরের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথমার্ধে খরচ করা গেছে মাত্র 26 ভাগ। এর আগে টানা 3 অর্থ বছর একই সময়ে বাস্তবায়ন করা গেছে সর্বোচ্চ 27%, আর 2015-16 অর্থ বছরে তা নেমে এসেছিল 23.5%। অর্থাৎ মোটা অঙ্কের খরচ করতে হয়েছে অর্থ বছরের শেষ ভাগে। এরই মধ্যে গত মাসে 2 লাখ কোটি টাকার মূল এডিপি কাটছাঁট করে তা নির্ধারণ করা হয়েছে 1,93,000 কোটি টাকা, যার বাস্তবায়নও প্রায় অসম্ভব। উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই ব্যাহত হয়েছে। পুরো যেভাবে 95%, 96% বর্ষ শেষে প্রকল্প বাস্তবায়ন সেটি হবে না। করোনার সংক্রমণ যদি বাড়তেই থাকে, একটা বড় অঙ্কের অব্যবহৃত থেকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যে পরিকল্পনা ছিল তার থেকেও বেশ কম এবার ব্যয় করতে পারবো আমরা। কিছু আছে যেগুলো এবছর শুরু হয়েছিল এবং কিছু কিছু প্রকল্প এবছর শেষ হওয়ার কথা। 3টি ক্ষেত্রেই আমার মনে হয় যে বেশ বড় ধরনের বিচ্যুতি এবার হবে। চলতি অর্থ বছরের 8 মাসে খরচ করা গেছে এডিপির মাত্র 37 ভাগ। এ অবস্থায় করোনা নির্ভর যেসব সরকারি প্রকল্প রয়েছে তা এডিপিতে অন্তর্ভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি পুনর্বিন্যাস করার পরামর্শ বিশ্লেষকদের। ইমার্জেন্সি যে চাহিদা সেটার বিবেচনায় আরেকবার আমরা অগ্রাধিকারগুলোকে দেখতে পারি এবং পুনর্মূল্যায়ন করতে পারি। বাকি 3 মাসের যে আমাদের বাস্তবায়ন, সে বাস্তবায়নটাকে আমরা নতুন করে সাজাতে পারি। উন্নয়ন প্রকল্প অনেক জরুরি, পুনর্বাসন প্রকল্প নিতে হতে পারে, সেগুলো তো ব্যয় করা যাবে। আমাদের চেষ্টা থাকবে কিভাবে দ্রুত পুনর্বাসন করা যায়। গত 2 অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল 94% হারে, যা এবার বড় বিপর্যয়ের মুখে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার খেলার খবর। করোনা ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে এবার নিজের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম। 2013 সালে শ্রীলঙ্কার গলে প্রথম বাংলাদেশি হিসাবে ডাবল সেঞ্চুরি করেন তিনি। এক ভিডিও বার্তায় সমাজের বিত্তবানদের নিলামে অংশ নেওয়ার আহ্বান জানান এই টাইগার কিপার। ফার্স্ট ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন। এই নিলাম থেকে অর্জিত অর্থ আমি এই কোভিড-19 আক্রান্ত সকল মানুষদের সাহায্যার্থে ব্যয় করব। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।